আমার পিতা গত 18 জুলাই থেকে নিখোঁজ ছিলেন আমাদের পার্শ্ববর্তী এলাকা গোলাপবাগ থেকে। সবাই আমাদের এখানে জানেন যে আমাদের গোলাপবাগ যাত্রাবাড়ির ওখানে কিভাবে নৃশংসভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন সবাই রুখে দাঁড়াচ্ছিল তখন তাদেরকে কিভাবে গণহত্যা চালানো হয়েছে। ঠিক তখনই আমার বাবা 18 জুলাই এশার নামাজের পরে যখন মসজিদ থেকে বের হন, এলাকার সবাই আমার বাবাকে দেখেছিলেন। সবাই বলতেছিলেন যে আমার বাবাকে নাকি পুলিশ এবং ছাত্রলীগ সৈন্যরা ঘিরে ধরে রেখেছিলেন যাতে আমার বাবা কোনোভাবে বের হতে না পারে। সবার কাছে উদ্দেশ্য ছিল যে আমার বাবা সাধারণতপক্ষে সাধারণ একজন মানুষ এবং কম্পিউটার ট্রেনিং সেন্টার ছিল তার। তিনি সচরাচর প্রতিবারই পাঞ্জাবি পায়জামা পরে বের হয়েছিলেন। তো তাদের মতে ছিল যে আমার বাবা হয়তো বা জামাতের বড় কোনো লিডার বা বড় কোনো পর্যায়ে আছেন, হয়তো আমার বাবা এর সাথে জড়িত। কিন্তু আমার বাবা ওই দিন শুধুমাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছিলেন। নামাজ পড়া যদি খারাপ হয়ে থাকে তাহলে এই বাংলাদেশে মুসলিম কান্ট্রি হিসাবে একটা জিনিসই বলার থাকবে যে মুসলিম কান্ট্রিতে যদি নামাজ পড়া যদি আপনার দোষ হয়ে থাকে, মসজিদ থেকে বের হনো যদি তাদেরকে জামাত শিবির বলা হয়, তাহলে তো মসজিদ মাদ্রাসায় যারা আছেন তারাও তো সবাই জামাত শিবির। তাদেরকেও তো তাহলে গণহত্যা করা উচিত ছিল। এবং আমরা যারা স্টুডেন্ট ছিলাম, আমরা কি দোষ করেছিলাম? আমরা কি শুধু আমাদের কোঠা এটা চাওয়াটা কি আমাদের ভুল ছিল? আমার সরকারের কাছে এই কোশ্চেনগুলো রইল, জানি আমি এই কোশ্চেনগুলোর অ্যান্সারটা পাই। এবং আমার বাবা গত 18 জুলাই নামাজ পড়ার পরে যখন বের হয়েছিলেন, পুলিশ এবং ছাত্রলীগের সৈন্যরা সবাই মিলে তাকে ঘিরে ধরেছিল এবং তাকে নাকি চড়থাপ্পড় দিয়ে এলাকা থেকে বের করে নিয়েছিল। পরবর্তীতে কেউ নাকি তাকে দেখেনি, তবে পরবর্তীতে ইনভেস্টিগেশনে জানা যায় যে আমার বাবার লাশ নাকি দক্ষিণ কাজলার টোল প্লাজার সামনে নাকি ফেলে রাখা হয় রক্তাক্ত অবস্থায়। ওখান থেকে নাকি যাত্রাবাড়ি থানা নাকি তাদেরকে আমার বাবার লাশকে নাকি উদ্ধার করে শাহবাগ থানায় নাকি হস্তান্তর করে এবং শাহবাগ থানা নাকি শাহবাগ থেকে আপনার ঢাকা মেডিকেলে হস্তান্তর করে। তারপর থেকে আমি 18 জুলাই থেকে বিগত যাবৎ আপনার আগস্টের 10 তারিখ পর্যন্ত আমি আমার বাবার লাশ অনবরত খুঁজতে থাকি যে আমার বাবা কোথায়, আমার বাবার লাশ কোথায়। আমার এখনো ক্লিয়ার মনে আছে 24 তারিখ আঞ্জুমান মফিদুল ইসলাম বলেছিল যে 24 তারিখ নাকি তারা তাদের লাশ এখানে এসে দাফন করে এবং তারা নাকি ওই দিনই নাকি ঢাকা মেডিকেল থেকেও নিয়ে আসে। আমার এখনো স্পষ্ট মনে আছে আমি 24 তারিখ সকালবেলা ঠিক দুপুর 1টা বাজে আনুমানিক আমি আমার বাবার লাশের জন্য আমি ঢাকা মেডিকেলে যাই। পুলিশ আমার সাথে অনবরত তর্ক বিতর্ক করে। এক পর্যায়ে একজন পুলিশ সে বলে যে আমাকে একটা পুলিশ পারমিশন নিয়ে আসতে ঢাকা মেডিকেলে ঢোকার জন্য। আমি বলি যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে পুলিশ পারমিশন এনে দিলে ঢুকতে দিবেন তো? তিনি বলেন যে হ্যাঁ, আমি তো আমাকে ঢুকতে দিব। আমি আমার থানায় আসি, আমার ওয়ারি থানায় এসে আমি অনেক কষ্ট করে তাদের কাছ থেকে একটি পুলিশ পারমিশন নিই। পুলিশ পারমিশন নিয়ে আমি যখন তাদের কাছে যাই, তারা আমার সাথে প্রচুর খারাপ বিহেভ করে। তারা বলে যে পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন তুমি তোমার বাবার লাশ এমনিই পাবে। আমি বলছি যে আমার বাবার লাশ আছে না কি আছে তা তো আমি জানি না, আপনি কিভাবে বললেন যে আমার বাবার লাশ আছে? তিনি বলতেছে যে এখানে যেহেতু তুমি আসছো, তুমি অবশ্যই তুমি ধারণা করে আসছো যে তোমার বাবার লাশ আছে। আমি বলছি যে অবশ্যই না, আমার বাবা তো এখানে ট্রিটমেন্ট অবস্থাতেও থাকতে পারে, গুলিবিদ্ধও তো হতে পারে, আপনি কিভাবে বলেন এই কথা? যখন তার সাথে তর্ক বিতর্ক চলতেছে এক পর্যায়ে তিনি আমার গায়ে হাত তুলেন। আমার দুজন বন্ধুরা ছিল, তারা আমাকে যখন পিছনে ঠেলে নেয়, তারা আমাকে বলে যে পিছন থেকে নাকি 2 জন পুলিশ নাকি তাদের রাইফেল নাকি রিলোড করে নিছে আমাকে মারবে বলে, আমার দিকে নাকি তাক করবে। আমাকে আমার বন্ধুরা তখন টেনে হিচড়ে নিয়ে আসে। আমি যদি আমার এখনো কনফিডেন্স আছে যে আমি যদি ওই দিন যদি ঢুকতে পারতাম আমি আমার বাবার লাশ পেতাম।
অ্যাটলিস্ট আমি আমার বাবার নিজের লাশটা আমি নিজের হাত থেকে অ্যাটলিস্ট দাফন করতে পারতাম। আমার এখনো মনে আছে ওই পুলিশের সাব ইন্সপেক্টরের নামটা কামরুজ্জামান, আমার তার নামটা এখনো স্পষ্ট মনে আছে, যার সাথে আমার তর্ক বিতর্ক হয়েছিল। উনি কোন থানায় এটা সঠিক আমি বলতে পারতেছি না, তবে তিনি ঢাকা মেডিকেলের আপনার শেখ হাসিনা বার্ন ইউনিটের যে গেটটা সেখানে তিনি দাঁড়িয়েছিলেন। তার সাথে তখনই আমার তর্ক বিতর্ক হয়। তারপর যখন কোনোভাবে পাচ্ছিলাম না, 5ই আগস্টের পরে গিয়ে আমি অনেক খোঁজাখুঁজির পরে এক পর্যায়ে আমি ভাবি যে হয়তোবা আমার বাবা নিহত নাও হতে পারেন, হয়তোবা আমার বাবা কোনো জেলে আছেন। আমি কেরানীগঞ্জ, কাশিমপুর 2 জায়গায় আমি দৌড়াদৌড়ি করি, আমার বাবা তো বের হয়ে আসবে, আমি আমার বাবারকে অ্যাটলিস্ট জড়িয়ে তো ধরতে পারবো। আমি তাও পারিনি। 10 তারিখে আমার কাছে আর কোনো উপায় না পেয়ে আমি ঢাকা মেডিকেলে যাই। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে আমাকে বলে যে এখানে বাবা কোনোভাবে আমরা এখন কোনো তথ্য দিতে পারবো না। অনেকক্ষণ পর কোনোভাবে যখন আমি আর কোনো উপায় না পাই, তখন আমি অনেক কষ্ট করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরহাদ ভাইয়ের সাথে আমি দেখা করি। ফরহাদ ভাইয়ার সাথে আমি পরিচালকের রুমে যাই যখন, তখন আমাকে পরিচালক বলে যে যেহেতু তোমার বাবা, আমি তোমাকে এখন বলে দেই, তবে তুমি এই কথাটা গোপন রাখবে। কিন্তু এখন যে সময়, তার এই কথাটা গোপন রাখার মতো না। তিনি আমাকে বলেন যে 1000-এর উপরে লাশ হবে, তিনি নাকি আঞ্জুমান মফিদুল ইসলামকে দিয়ে দিয়েছেন। 1000-এর উপরে লাশ হবে, তিনি নাকি আঞ্জুমান মফিদুল ইসলামকে দিয়ে দিয়েছেন। তারপর যখন আমি আঞ্জুমানে যাই, আঞ্জুমানে যাওয়ার পর ঠিক 2 থেকে 3টা ফাইল যখন উঠায়, তখন আমি আমার বাবার ছবি দেখতে পাই। আমি তখনই তাদেরকে বলি যে এই ছবিটা একটু বের করেন কাইন্ডলি। তারা যখন ছবি বের করে, আমি আমার বাবাকে স্পষ্টভাবে চিনতে পারি। ওই দিন আমার বাবা সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, আমার এখনো মনে আছে এই পাঞ্জাবিটা। আমার বাবা আমার পাঞ্জাবি ধরে বলছিল যে তোমার পাঞ্জাবিটা তো অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে, আমি তোমার এই পাঞ্জাবিটা পরবো। আমি বলছি যে আচ্ছা আব্বু পরো, সমস্যা কি। আমার বাবা ওই পাঞ্জাবিটা পরে আমার থেকে বলছে যে আমি তখন আন্দোলনে বের হবো। আমার বাবা বলছে যে বাবা যেখানে যাও সাবধানে দেখো, যদি কোনো ঝামেলা হয় আমাকে বলো। আমার এখনো মনে আছে ওই দিন সন্ধ্যার দিকে আমার বাবা আমাকে ফোন দিচ্ছিল যে বাবা কোথায় আছো। আমি বলছি যে আব্বু আমি শাহবাগে এখানে আছি, আমি একটু ঘটনাগুলোর ভিতরে আছি, আমি ফ্রি হয়ে আমি তোমাকে আমি কল দিচ্ছি। আমার বাবা বলছিল যে আচ্ছা বাবা তুমি সাবধানে ফিরে আসো। তার সাথে আমার এটাই ছিল আমার লাস্ট কথা। আমার কথা হচ্ছে যে আমার বাবা কি দোষ করছিল, না তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে, নাকি কারো কোনো ক্ষতি করছিল? আমার বাবা তো তোমাদেরকে কিছু করেনি। ছাত্ররা তোমার সুষ্ঠু একটা আইন চাইছিল, সুষ্ঠু একটা জিনিস চাইছে, তার জন্য তোমরা শত শত আমার নিজের বন্ধু, আমার নিজের ভাইকেও তোমরা আমার চোখের সামনে তোমরা কুপিয়ে হত্যা করছো। তাও কিছু বলার নেই আমার, আমি চুপ ছিলাম। তোমরা আমাকে মারছো। আমার এখনো মনে আছে আমি বাসা থেকে বের হওয়া মাত্র আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে গিয়ে আমার ছাত্রলীগের কিছু নেতা ছিলেন একজন, আমি তার নামটা স্পষ্টভাবে আমার মনে নেই, তিনি আমাকে ওয়ারিতে নিয়ে গিয়ে আমার র্যাঙ্কিং স্কেলের সামনে আমাকে ফেলে রেখে এসেছিলেন। আমার এখনো মনে আছে আমাকে আধা ঘন্টা যাবত মারতেন, তারপর আমাকে ঠান্ডা কড়কড়া ঠান্ডা বানিয়ে আমাকে খাওয়াতেন, এরপরে আবার মারতেন। মারতে মারতে আমি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যাই। আমাকে এই র্যাঙ্কিং স্টেজের সামনে আমাকে যখন ফেলে রাখা আসা হয়, তখন আম পাবলিকটা নিয়ে গিয়ে আমাকে সালাউদ্দিনে ভর্তি করে। আমার শরীরের দাগ দেখে আমার বাবার এখনো মনে আছে আন্দোলনের আগে যে সময় আমার বাবার সাথে আমার লাস্ট দেখা, তখন আমার বাবা আমার শরীরের দাগ দেখে আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলছে যে বাবা তুমি কেন যাচ্ছ। আমি বলছি যে বাবা এটা সবার জন্য, আমি একজন ছাত্র, আমার কিছুদিন পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাডমিশন দিতে যাবো, আমি এই কোঠার জন্য যদি বেঁধে যাই, শুধু আমার একার জন্য তো না, এমন হাজারো শত শত ভাইয়েরা আছে যারা কিনা এটার জন্য আমার বেঁধে যাচ্ছে। তো আমি কেন চুপ থাকবো? আমি যদি এটার মধ্যে একজন হই, আমার যে ঠিক আছে তুমি একদম সঠিক কথা বলছো, আমি তোমার সাপোর্টে আছি। শুধুমাত্র এই কারণেই আমার বাবাকে আজ আমি দেখতে পারতেছি না। যদি কোঠা নিয়ে যদি কথা না হতো তাহলেই মনে হয় আমি আমার বাবাকে পেতাম। তবে হ্যাঁ, আমি একটা জিনিস নিয়ে অনেক প্রাউড ফিল করি যে আমার বাবা দেশের জন্য প্রাণ দিচ্ছেন,
আমার ভাই আমার দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমাদের শত শত আমাদের ভবিষ্যতের জন্য আমাদের প্রাণ দিয়েছেন। এবং এই ফ্যাসিস্ট সরকার, তাকে আল্লাহ আদৌ পর্যন্ত ক্ষমা করবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আমি চাই এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, এরা যদি মারাও যায়, মৃত্যুবরণ করে, এদের যাতে জানাজা অপহরণ না হয়, এদের যাতে মাটি দাফন পর্যন্ত যাতে এদেরকে কোনো কেউ না করে, এদের গোসল পর্যন্ত যেন না হয়, এদের লাশ যাই শকুনে খায়। এটা শুধু শুধু মুখ থেকে কারো আসে না, কতটা মানুষ কষ্ট পেলে এই সব কথা বলে। একটা মানুষকে কিভাবে নির্মমভাবে হত্যা করে তা আল্লাহ মাহবুদই ভালো জানে, আর তারাই ভালো জানে। তারা তো পশুর থেকেও আমার কাছে অধম। তাদেরকে যদি আমি কোনো পশুর সাথে তুলনা করি, তারা পশুর থেকে আমার কাছে অধম। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, আমার যারা ভাইয়েরা আছেন এবং যারা ছাত্র সমন্বয়ক আছেন, তাদের কাছে আমার একটাই দাবি থাকবে যে আমরা যারা শহীদ পরিবারের যারা লোকজন আছে, যারা শহীদ, আমাদের কাছে এখনো আমার কিছু ভাইয়েরা আছে, তারা এখনো আহত আছেন, তাদেরকে খোঁজ নেওয়া। সরকারের কাছে আমার দাবি থাকবে আমাদের তাদেরকে একটু খোঁজ নেওয়া। তাদের অনেকেই আছেন যারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছেন না, এবং অনেকেই আছেন যাদের বাবা মা, নিজেদের ভাই, নিজের ছেলে, নিজের মেয়েকেও খুঁজে পাচ্ছেন না। আমার একটাই দাবি থাকবে তাদের লাশ যেন দ্রুত সময়ে সমাপ্ত করা হয় এবং তাদেরকে সরকারের পক্ষ থেকে যেন আর্থিকভাবে সহযোগিতা এবং তাদেরকে দেখে শুনে রাখার ইয়ে করা হয়। আমি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।